কি হয়েছে তন্নির, বল না ভাই। অস্থির হয়ে গেল অহন। রুদ্ধ নিজেই বিচলিত। এমন ঘটনা সচরাচর হয়নি কখনো, তাই হয়তো। তন্নি তো তুর্জনের সাথে হাসপাতালে গিয়েছিল, তাহলে কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করলো কেমনি? নিজের কাছে বারবার এমন প্রশ্ন করে যাচ্ছে রুদ্ধ। তবে কিছু একটা ভেবে বলল, অহন ভাই আমার, শান্ত হ। কিছু হবে না তন্নির। আমার মনে হয় কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই এখানে হয়েছে, না হলে ইটস ইম্পসিবল। কিন্তু কে করবে এসব? ও ও তো ও তো হাসপাতালে ছিল, তাহলে কিডন্যাপ হলো কেমনে? অহনের এমন বিচলিত ভাবটা মোটেও ভালো লাগছে না রুদ্ধের। সে অহনের কাছে এসে হাত চেপে ধরে বলল, বিশ্বাস করিস তুই আমায় অহন? ভরসা আছে তোর আমার উপর? রুদ্ধের এমন প্রশ্ন চমকায় অহন। ভাঙা গলায় সে জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ আছে, মানে নিজের চেয়েও বেশি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তো তাহলে এসব কথা বলছিস কেন আমায়? মুচকি হাসি দিল রুদ্ধ। অহনের হাত দুটো শক্ত করে মুঠো করে নিয়ে বলল, তাহলে এত চিন্তা কিসের ভাই? ও তো আমারও বোনের মতোই, তাই না? কাল সকালের মধ্যে তনির খোঁজ নিশ্চয়ই পাবি। অ্যাট এনি কস্ট, আই প্রমিস। অহন জানে রুদ্ধ যখন কোনো কাজ করবে বলে কথা দেয়, সে কোনো না কোনোভাবেই সে কাজটা হাসিল করেই ছাড়ে। তার রুদ্ধের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। দীর্ঘশ্বাস ফেলে অহন বলল, সবটাই মানব, কিন্তু একটাই চিন্তা, যাতে খারাপ কিছু হয়ে না যায়। রুদ্ধ ভাবল, অহন ঠিকই বলেছি। সে আর কিছু ভাবতে পারল না, তাই সে অহনকে বলে দ্রুত বেরিয়ে যায়। আর তার সকল গুপ্তচরদের ইনফর্ম করে দিল যে আজ রাতের মধ্যেই যেন তন্নির খোঁজ পায়, না হলে তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে। চোখ পিটপিট করে তাকালো তন্নি। মাথাটা সে কোনো মতেই তুলতে পারছে না ক্লোরোফর্মের প্রভাবের কারণে। সে মনে করার চেষ্টা করলো সে এখানে আসলো কেমন করে। আমি এখানে এলাম কি করে? আমি তো হসপিটালের ওয়াশরুমের ওইখানে ছিলাম। তাহলে তখন তো কয়েকজন, হ্যাঁ ওরাই আমাকে এখানে নিয়ে এসেছে। তাহলে এটা কি অনিয়াপুর সাথে করা আমার পাপের ফল? আজ তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সেদিনও সে অনিমাকে প্রচুর অপমান করেছিল। এটাই হয়তো রিভেঞ্জ অফ নেচার। আর ভাবতে পারল না সে। হালকা মাথা ঘুরিয়ে চারপাশটা লক্ষ্য করতে চাইল। সে পাশেই দেখতে পেল যে তার মতন আরও অনেকে আছে, যারা ঠিক একই রকম অবস্থায় পড়ে আছে। তাহলে কি সে নারী পাচারকারীদের চক্করে পড়েনি তো? তার ভাবনা ভাঙল কিছু লোকদের তীক্ষ্ণ কণ্ঠস্বরে। তাদের কথা ঠিক এমন, সবগুলো এক করতে হবে। বস আজ রাতে আসবে সব কিছু ঠিক আছে কিনা দেখতে। তারপরে কাল সব কটাকে মধ্যপ্রাচ্যে পাচার করে দেওয়া হবে। কথাটা শোনা মাত্রই অন্তরাত্মা কেঁপে উঠল তন্নির। শেষ পর্যন্ত পাচারকারীদের হাতেই শেষ হলো তার জীবন। আর ভাবতে পারল না সে। শুনতে লাগলো বাকিদের কথাগুলো। তাহলে কি করব ভাই? এখানে মন্ত্রীর ছেলে চলে আসলে কিন্তু আমরা সবাই কেস খাবো। তাই যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করতে হবে। সে অনেক মারাত্মক একজন ছেলে। যাহ সর, মারাত্মক লোক কি বাল করতে পারবে রে? বড়জোর কয়েকজনকে মারতে পারবে, তার আগেই শালাকে পরপার ঘুরাই নিয়ে আসবো নে। রতন, আবির ঠিক বলছে। রুদ্ধ শাহরিয়ার যেমন নাম, তার ঠিক কাজটাও তেমন মারাত্মক। সাংঘাতিক ধাঁচের লোক সে। তবে এই পর্যন্ত সব কটা মাল সাপ্লাই না করতে পারার কারণও কিন্তু সেই। তুই নতুন, তাই কিছুই জানোস না। তাই ওকে নিয়েই আমার যত ভয়। এইবার এই পাচারের টাকার পরিমাণও কিন্তু অনেক বেশি, তাই টেনশনটাও একটু বেশি। রতন এবার যেন আশার আলো পেয়ে গেল। সমর ভাই কখনো মিথ্যা বলে না। তাহলে কি এই সমরেই তার বোনকে পাচার করে দিতে চেয়েছিল গত বছর? যেখানে মন্ত্রী ছেলে তাদের সাহায্য করেছে এই পাচারটাকে ঠেকাতে। এই সমরে কি সে লোকগুলো যাদের কাছ থেকে সে এতদিন প্রতিশোধ নিতে ঘুরছিল? তাহলে কি সে মন্ত্রীর ছেলেকে সাহায্য করবে? দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল সে। এই পাচারে যে অর্থ সে পাবে তাতে তার মায়ের চিকিৎসার খরচ হয়ে যাবে, সাথে বোনের বিয়েও। কিন্তু পাচারটা না আটকালে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। তাকে ভাবান্তর হতে দেখে আবির বলে উঠল, কি ভাই, ভয় পেয়ে গেলি নাকি? টেনশন নিস না বেটা, আজকে সব কাজ একদম আরামসে হয়ে যাবে। তুই টাকাগুলো পাইয়া যাবি, বুঝছস? মাথা নাড়িয়ে জবাব দিল রতন। আরে না, তেমন কিছু না, চল সিগারেট খামো, নেশা হয়েছে বলে রতন চলে গেল। সে জানে আবির খাবে না এখন,
তাই সে বুদ্ধি করেই চলে গেল। তাকে যত দ্রুত সম্ভব মন্ত্রীর ছেলে মানে রুদ্ধের নম্বর সংগ্রহ করে খবর দিতে হবে, না হলে অনেকগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। দরকার হলে তার মায়ের চিকিৎসা খরচ সে নিজের কিডনি বিক্রি করে চালাবে, তাতেও সে শান্তি পাবে। ফারুপু, এসব কেমনে হলো? তন্নির কিছু হবে না তো? সে কেমনে কিডন্যাপ হলো? ফারিহাকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলে থামলো অনিমা। তার পাশে সমানে বিলাপ করে যাচ্ছেন তার ছোট মামি আসমা বেগম, তার একমাত্র সন্তান তন্নি। কি হয়ে গেল মেয়েটার? অনি, মা আমার, মেয়েটার কিছু হবে না তো? আমি যে আর মানতে পারছি না। তন্নির কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল না মা? অনিমা এসে তার ছোট মামিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাজার হোক তন্নি তার মামাতো বোন হয়। ফারিহাও এক প্রকার নিস্তব্ধ হয়ে গেল। তার মনে চলছে অন্য চিন্তা, মাথাটা এক প্রকার ফাঁকা লাগছে তার। কি হচ্ছে এসব? কি করবে সে? তার বাবাও তো অসুস্থ, না হলে সে নিজেই তার বাবাকে বলে সব কিছুর খোঁজ নিত। ছোটো মা, অনু, দেখো, তোমরা কান্না করো না। এমন কেউ আছে যে এগুলো করাচ্ছে, তাও আমাদের সকলের অগোচরে। নিশ্চয়ই এই পরিবারের কোনো শত্রু, যেমন তেমনও নয়, একেবারে জাত শত্রু। তোমরা শান্ত হও, দেখবে আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যে ছিল জাতশত্রু সে তো অনেক আগে সুইসাইড করেছিল, আজ থেকে 17 বছর আগে। তাহলে এখানে কেই বা হতে পারে এই শত্রু? তোমার ছোট মামা নিশ্চয়ই জানবে হয়তো কে সে। ওদের বাড়িতে আসতে বলো। কি হচ্ছে এসব আমি কিছু বুঝতে পারছি না। কাল পর্যন্ত আজ আমার মেয়ে, কি চাই তাদের? বলে আবারও কান্না ভেঙে পড়ল আসমা বেগম। দীর্ঘশ্বাস ছাড়ল অনিমার সাথে ফারিহাও। কী বা করার আছে তাতে? তবুও সান্ত্বনা দিতে লাগলো আসমা বেগমকে তারা। আমার আজ রাতের মধ্যেই সবটা খবর চাই। যে করে হোক ওকে খুঁজে বের করো, অ্যাট এনি কস্ট অ্যান্ড উইথ সেফলি। ইয়েস স্যার, ইউ ডু আওয়ার বেস্ট। ম্যাডামের কিছু হবে না। ইয়েস, সব জায়গায় অ্যালার্ট করে দাও। এই সব কিছুর পেছনে কেউ একজন আছে যা আমাদের অজানা। আরেকটা কথা, কোথাও নারী পাচার হচ্ছে কি না খবর নাও। এমনও হতে পারে সে নারী পাচারকারীদের হাতে আটকে পড়েছে, তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি এক্ষুনি খবর নিচ্ছি, আপনি টেনশন নেবেন না। সব কিছু ঠিক আগের মতো হয়ে যাবে। দেখো খবর নেই, আমায় ইমিডিয়েটলি জানাও। ওকে স্যার, বলে ফোন কেটে দিল লোকটা। সব ইনফরমারদের যখন খবর নিতে ব্যস্ত, ঠিক তখনই রুদ্রের অপর পাশের মোবাইলে ফোন আসে। হাতে নিয়ে দেখলো আননোন নম্বর, তবুও রিসিভ করলো সে। ওপাশ থেকে যেটা বলল সেটা শুনে রুদ্রের অধরের কোণে বাঁকা হাসিটা আবারও ফুটে উঠল। আজ হয়তো কারো শেষ দিন হতে চলেছে, নয়তো কোনো মুখোশধারীর মুখোশ উন্মোচন হতে যাচ্ছে। অনেক হয়েছে লুকোচুরি মিস্টার জাহিদ আলী, এবার দেখবেন আসল খেলা। অন্ধকারে বাঁকা হেসে বলে উঠল একজন তরুণ। এতক্ষণ পিছন ফিরে নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে পাচারের ব্যাপারে কথা বলছিল বলে তরুণটির উপস্থিত টের পায়নি জাহিদ আলী। কিন্তু পরিচিত মানুষের কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল তারা। সকলে বন্দুক তাক করলেও জাহিদ আলীর ইশারায় নামিয়ে নিল আবার। মানুষটির দিকে তোতলেই বলে উঠল, কে তুমি? আর কি করবে তুমি? আবারও অধরের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল ব্যক্তিটির মুখে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে পুরো ঘর জুড়ে আলোকিত হয়ে উঠল মুহূর্তেই। সামনের ব্যক্তিটির দিকে তাকাতেই ভয়ে 2 কদম পিছিয়ে গেল জাহিদ আলী। বিস্ময়ের সাথে অস্ফুট সুরে বলে উঠল, রুদ্ধ, তুমি এখানে? ভয় পেলেন বুঝি? আপনার মতন একখান সাহসী মানুষের যদি এত ভয় থাকে, তাহলে আমাদের কি হবে বলুন তো? সো ডোন্ট প্যানিক। তা কী কারণে এখানে আসা এত নামডাকওয়ালা একজন মানুষের? এসে গল্প করছেন, তাও আবার 2 টাকার কয়েকটা মানুষের সাথে? নাক ছিটকালো রুদ্ধের এমন নাক ছিটকানো আর ভাবলেশীন কথায় কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে চোখের কার্নিশ বেয়ে। রুমাল দিয়ে ভালো মতো মুখটা মুছে নিল জাহিদ। ভয়ে ভয়ে বলে উঠল, এমনি। রেগে গেল রুদ্ধ। এখানেও মিথ্যে বলা শুরু করেছে? রুদ্ধের এতটা রাগ আগে কখনো দেখেনি জাহিদ। সোজা এসে কলার চেপে ধরে বলে উঠল, ইউ রাস্কেল, কি ভেবেছেন? হ্যাঁ, নিজেকে কি বেশি চালাক মনে করেন? জানেন না অতি চালাকের গলায় দড়ি? ঠিক আজও আপনার গলায় ঝুলবে আপনার চালাকির সে দড়ি। বুঝলেন মিস্টার জাহিদ আলী ওরফে ব্ল্যাক ডগ?
রুদ্ধের কথা শুনে ভয় যেন খাবড়ে ধরল। সে তার গোপন নাম ব্ল্যাক ডগ জানল কেমনি? তার ভাবনার মাঝে রুদ্ধ আবারও তাতানো কণ্ঠে বলে উঠল, আমায় আমার বাবাইয়ের নামে মিথ্যা অপবাদ শুনিয়ে আমাদের সম্পর্ক আলাদা করার চেষ্টায় ছিলেন, সফল হলেন না। তারপর নিজের মেয়েকে দিয়ে বাবাইয়ের ব্রেন ওয়াশ করার চেষ্টাও করেছিলেন, তাতেও সফল হলেন না। হ্যাঁ, সফল হয়েছিলেন আমার বাবার 1/4 সম্পদ নিজের নামে করে, কিন্তু আফসোস সেই সম্পদ আবারও আমাদেরই থেকে গেল। আর সেটার খবর পেয়েই আমার বাবাকে মারতে লোক পাঠিয়ে গুলি করে মারতে চেয়েছিলেন, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় সেটাও হলো না। তার আগে নিজের আপন বড় বোন মানে আমার মা মিসেস হাফসা বেগম, যাকে মা বলতেও আমার ঘৃণা হয়, এখন সে মানুষটিকে সকলের চক্ষু আড়ালে করে আমাদের বাড়িতে প্রবেশ করিয়ে বাবার খাবারে স্লো পয়জন মিশাতে সাহায্য করেছিলিস। কিন্তু আমাদের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল বলে সেই যাত্রাতেও বাবাই বেঁচে গেছেন। আর আজ শেষমেশ চৌধুরী বাড়ির মেয়েকে কিডন্যাপ করেছিস, তাও যাদের খুন করেছিলি আজ থেকে 13 বছর আগে একটা মিথ্যে কেস দিয়ে নিজেকে বাঁচাতে। তাদেরই ছেলে অহনের প্রিয় মানুষটাকে কিডন্যাপ করেছিস পরিকল্পনা মাফিক। কিন্তু দেখ সর্বশেষ কী হলো। পাচার তো দূরে থাক, এক চুল পরিমাণ কেউ নড়তেই পারবে না। দেখ সর্বক্ষেত্রেই তুই ফেল, অনেক বলে ফেলেছিস, এবার তুই শেষ। রুদ্ধ আচমকা রুদ্ধের দিকে বন্দুক তাক করে বলে উঠল জাহিদ আলী, আগে নিজেকে তো বাঁচা, তারপরে না হয় আমাকে মারিস। হা হা করে হেসে দিল বলে কাউকে ইশারা করল। সাথে সাথে জন 7 র্যাব এসে ধরে একটা গাড়িতে তুলল জাহিদ আলী ও তার সাঙ্গপাঙ্গদের। রুদ্ধ চলে এলো সেই ঘরে যেখানে এখন অহন, রতন আর তন্নি রয়েছে। সেখানে গিয়ে অহনকে সুযোগ দিয়ে রতনকে নিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, তখন নিজের বিবেকের কথা শুনে অনেক কষ্টে রুদ্ধের নম্বরটা সংগ্রহ করেছিল। তারপরে রুদ্ধকে সবটা খুলে বলল সে দ্রুততার সাথে। এখানে চলে আসে, সাথে তন্নির একটা ছবিও আনে, যেটা রতনকে দেখালে সে বলে তন্নিকে আজ ধরে এনেছিল তারা জাহিদ আলীর কথায়। এই এই আপনি আমায় ছুলেন কে? আমাকে এমন করে জড়িয়ে ধরে আছেন কেন? অহন তন্নিকে ছোঁয়া মাত্রই কথাটা বলে উঠল তন্নি। নিজের ভালোবাসাকে জড়িয়ে ধরবো না তো কি কোলবালিশকে জড়িয়ে ধরবো মিস এলোকেশি? কেঁপে উঠল তন্নি। এতটা কাছে সে কখনো কোনো পুরুষের নিকট যায়নি, আজ যতটা না অহনের কাছাকাছি এসেছে সে। জড়ানো কণ্ঠে বলে উঠল, তুই যখন বাবা ভালোবাসেন তাহলে আমার কিডন্যাপের সময় কোথায় ছিলেন? তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরল অহন, অপরাধী ন্যায় বলে উঠল, সরি এলোকেশি, আমি সত্যি জানতাম না এই নিকৃষ্ট মানুষগুলি তোমাকে কিডন্যাপ করবে। অ্যান্ড আই প্রমিস, এই অহন মেহবুব বেঁচে থাকতে তোমাকে কেউ ছুঁতেও পারবে না, কজ তুমি একান্তই আমার। আই প্রমিস উইথ ইউ। অহন মেহবুব নামটা শুনে চমকে উঠল সে। এই তো তার ছোটোবেলার প্রিয় মানুষটির নাম। তার মানে অনিমার ভাই এসেছে, তার অনিপুর ভাই। এবার বেশ অভিমান হলো তন্নির, অভিমানী কণ্ঠে বলে উঠল, এতই যখন ভালোবাসেন তাহলে এতগুলো বছর দূরে ছিলেন কেন? আমার কথা কি কখনো মনে পড়েনি আপনার? সেই কখন দেখেছিলাম আপনাকে। অভিমান হয়েছে না আমার উপর খুব? সবটাই পুষিয়ে দেব, বুঝেছেন ম্যাম? শক্ত করে জড়িয়ে ধরল তন্নিকে। তন্নিও নিঃশব্দে কেঁদে যাচ্ছে অহনের বুকে মুখ গুজে। কতদিন পর সে তার প্রিয় মানুষের দেখা পেল, তবে এখানে পাবে সে ভাবতে পারেনি। সে না এলে আজ হয়তো তার জীবনটা নষ্ট হয়ে যেত, কিন্তু তার মনে বিরাজ করছে হাজারো প্রশ্ন। অহনের বুকে মুখ গুজে বলে উঠল, অনিমাপুর কাছে যাবেন না? উনি না ওই বাড়িতে খুব কষ্টে আছেন। ওই দিন আমিও না বুঝে অপমান করেছিলাম। অনিমাকে অপমান করেছে শোনা মাত্রই মাথায় রক্ত উঠে গেল অহনের। ছিটকে দূরে সরিয়ে দিল তন্নিকে। আহত দৃষ্টিতে অহনের দিকে তাকালো তন্নি। তার বোনকে অপমান করলো এই মেয়ে? এমনিতেই একটা শকটে আছে, তাই তার উপর রাগ দেখানো উচিত হবে না ভেবে নিজেকে সংযত করল সে। গম্ভীর কণ্ঠে বলে উঠল, উঠে পড়ো, বেরোতে হবে, কাজ আছে আমার, বলে হনহনিয়ে বেরিয়ে গেল। তন্নির বোঝা হয়ে গেল সে অনেক বড় অন্যায় করে ফেলেছে তার অনিবাপুর সাথে, যার ফলে তার ভালোবাসার মানুষটির এতটা কাছে এসেও আবার যাক দেখা তো পেল কাঙ্ক্ষিত মানুষটির। যত যাই হোক সে আজই ক্ষমা চেয়ে নেবে অনিমার কাছ থেকে। সেও দ্রুত বেরিয়ে গেল অহনের পিছু পিছু।
নিস্তব্ধতায় চেয়ে আছে পুরো চৌধুরী ম্যানশন। কারো মুখে কোনো হাসি নেই। পুরো বাড়ি জুড়েই চেয়ে আছে নিস্তব্ধ নীরবতা। সকলে বারান্দায় বসে তন্নির চিন্তায় নিমগ্ন, শুধুমাত্র কলি বেগম ছাড়া। তার মাথাটা বেশ ধরেছে বিকেল থেকে, তাই সে রেস্ট নিচ্ছে। এদিকে তর্জনের শরীর এখন বেশ সুস্থ থাকলেও হাড়ে হাড়ে বেশ ব্যথা অনুভব হচ্ছে। শীতের সময় তাই এই ব্যথাগুলো বেশ গাঢ় হচ্ছে। তবে তাকে ভাবাচ্ছে এই বিষয়টা যে তার বোনকে কে কিডন্যাপ করলো, কেনই বা করলো? তাহলে কি তার হাল যে করেছে সেই কি এই জঘন্য কাজটা করেছে? কিন্তু সেই তো এই কাজ করবে না। তাহলে হঠাৎ সকলের ধ্যান ভাঙল গাড়ির আওয়াজে। চমকে উঠল সকলে। কিন্তু এত রাতে কে এলো? ইনকিয়াত আনাস চৌধুরী সকলের দিকে একবার তাকালো। সকলের মুখে আতঙ্কের ছাপ। হয়তো সকলে মনে মনে ভাবছে অন্তত পক্ষে খারাপ কিছু যেন না হোক। সকলে এগিয়ে গেল সদর দরজার দিকে। সাথে অনিমাও আছে। সে আসতে চায়নি, ফারিহা জোর করেই এনেছে। তুরন এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে অহন। তন্নি আর রুদ্রকে দেখে চমকে গেল। অহনকে চিনলেও রুদ্রকে কেউ চিনে না, শুধুমাত্র ইনকিয়াত আনাস ছাড়া। বিশেষ করে অহনকে দেখে সকলে অবাক হলো। সকলে জানতো অহনও তার বাবা মায়ের সাথে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। এমনকি অনিমার জানা সেটা। কিন্তু এভাবে তার ভাইকে দেখে অবাকই হলো সে বেশ। তবে অভিমানটা বেশি হলো। সে চলে গেল ভিতরে। কিন্তু এদিকে আজ যেন সব কিছু লাগামহীন লাগছে সকলের কাছে। তুরন অবাকের ন্যায় বলে উঠল, অহন তুই হঠাৎ, তাও তন্নিকে নিয়ে? তুরনের এমন প্রশ্নের উত্তরে তার ছেলের হাসি দিল অহন। চমকে গেলি নাকি? আমি এখানে আসাটা বুঝি আশা করিসনি? কোনটা? ইনকিয়াত আনাস বুঝল এখানের বিষয়টা হয়তো অন্যদিকে গড়াতে পারে, তাই তুরন বলার আগেই সে বলে উঠল, তুরন কি হচ্ছে কি? অহন বাবা ভেতরে আয়। সকলের উদ্দেশ্যে সে বলে উঠল, কি দেখছো তোমরা? হ্যাঁ, তনিকে ভিতরে নিয়ে যাও না। দেখছো না মেয়েটাকে কেমন শুকনো লাগছে? যাও, ওকে ভিতরে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে এসো। ইনকিয়াত আনাসের কথা ধ্যান ভাঙল আসমা বেগমের। তনি এখনও অহনকে জড়িয়ে ধরে আছে। তিনি দ্রুত তন্নিকে রুমে নিয়ে গেলেন। এদিকে অহন আর রুদ্র দুজনেই ড্রয়িং রুমে বসে আছে। তুর্জন এসেছে এখানে, কিন্তু রুদ্রকে দেখে তুর্জন বেশ ভয় পেয়ে গেল। রুদ্রের চোখের ইশারায় আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত প্রস্থান করলো সে। ফারিহাও এতক্ষণ সেখানে ছিল। সে রুদ্রের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দিল। তার উত্তরে রুদ্র একই হাসি উপহার দিল সকলের অগোচরে। কিন্তু সেটা অনিমা খেয়াল করল। অনিমা ভাবতে লাগলো, কে এই ছেলে? ফারুপুর সাথে এই সম্পর্ক কী? দুজন দুজনের দিকে তাকিয়ে এমন রহস্যময় হাসি দিল কেন? তাহলে ফারুপু তরুণ ভাইকে ঠকাচ্ছে নাকি অন্য কিছু? তবে ছেলেটার চোখ দুটো বেশ চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না কেন। হঠাৎ চরের শব্দে চমকে উঠল সকলে। চমকে উঠল অনিমাও। সকলের দৃষ্টি গেল রান্নাঘরের দরজায়, কারণ কলি বেগম অনিমাকে চর মেরে তার মা বাবা নিয়ে সেখানে দাঁড়িয়ে অসহ্য পরিমাণ গালাগালি করছে। কিন্তু সে জানত না যে আজ সেখানে অনিমার ভাই স্বয়ং অহন মেহবুব উপস্থিত আছে। অহন এতক্ষণ তরুণের নিখোঁজ হওয়ার ঘটনা সকলকে বলছিল বিস্তারিত, কিন্তু তার বোনের প্রতি বড় মামির এমন কুৎসিত আচরণে রাগে তার সারা শরীর কেঁপে উঠল। যে বোনটাকে কোনোদিন তার বাবা মা একটা ফুলের টোকাও দেয়নি, আজ তার আদরে বোনটাকে এমনভাবে মারায় সে যেন কিছুতেই মানতে পারছে না। সকলে এখন সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নজর দিল অহনের দিকে। ভয় পেয়ে গেল সবাই, কারণ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে সে। চোখ দুটো অসম্ভব পরিমাণে রক্তিম বর্ণ ধারণ করেছে। ফারিহার নজর অহনের উপর নয়, বরং তার নজর রুদ্রের দিকে। এদিকে রুদ্র নিজেকে কোনো মতে সংযত করতে পারছে না। ইচ্ছে করছে কলি বেগমকে টুকরো করে ফেলতে, কিন্তু অহন নিজেকে আর দমাতে পারল না। সশব্দে চিৎকার করে উঠল সে। তার চিৎকারের পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠল। এনাফ ইজ এনাফ। মিসেস কলি চৌধুরী, কি পেয়েছেনটা কি? এই পরিবারের বড় বউ বলে নিজের যা ইচ্ছা তাই করবেন আপনি? নিজের অবস্থানটা এখন কোথায় আপনার সেটা যাচাই করেছেন? আমার আদরের বোনকে মারার সাহস কে দিয়েছে আপনাকে? আনসার মি ড্যামিট, বলে সজোরে আঘাত করলো সামনের কাচের টেবিলটাতে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেটা। অহনের এমন রাগ কারো কখনো জানা ছিল না। হাত কেটে রক্ত বের হচ্ছে প্রচুর পরিমাণে। কলি বেগম ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিল। অহনের এমন রাগ দেখে তার অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। তাহলে তার প্ল্যান কি সঠিক মতন কাজ করলো না? অহনের হাত থেকে রক্ত ঝরতে দেখে অনিমা আর নিজের অভিমানটাকে দমাতে পারল না।
দৌড়ে তার ভাইয়ের কাছে গিয়ে ওড়নার ছেঁড়া অংশ দিয়ে হাত বেঁধে দিল অহনের হাতটা। অনেকটা রক্ত বেরিয়েছে হাত থেকে। অহনের চোখ পড়ল অনিমার পরিহিত কাপড়টার দিকে। অনেক পুরনো কাপড় পরেছে সে। রাগটা দ্বিগুণ হলো তার। এবার পরিস্থিতি সামলে নিল রুদ্ধ। অহন, কুল ডাউন, অনেক হয়েছে, আর কোনো কিছু করার দরকার নেই, ফ্রেশ হয়ে আয়, আমি বেরোবো বলে চোখের ইশারায় আশ্বস্ত করল অহনকে, যেন এখন আর কোনো ঝামেলা না করে। সব কিছু তো সবেমাত্র শুরু হয়েছে। না রুদ্ধ, এখন আর তোর যাওয়ার প্রয়োজন নেই, আজ এখানেই থাকবি, কাল একেবারে। কিন্তু অহন, নো মোর ওয়ার্ডস রুদ্ধ, প্লিজ দোস্ত, আজকের রাত বলে চোখ মারল রুদ্ধকে। রুদ্ধ মুচকি হাসি দিয়ে বলে উঠল, ওকে। অনুপাখি আমার, ভাইয়ার উপর কি রাগ করেছিস? আই এম সরি রে বোন, সব কিছু সামলিয়ে আসতে লেট হয়ে গেল। এখন ভাইয়া এসে গেছি, সো নো টেনশন বলে কলি বেগমের দিকে তাকিয়ে বলল, এবার তোকে কেউ কিছু বললে তাকে ছাড়বে না এই অহন মেহবুব, কারণ অহন মেহবুবের কলিজা তুই। এখন তো সব রহস্যের সমাধান হবে, সকল অপরাধী আস্তে আস্তে ধরা পড়বে। ফুপিয়ে কেঁদে উঠল অনিমা। কতদিন পর সে একটা শান্তির স্থান পেল। তার ভাইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল সে। কিন্তু অন্য আরেকজন যে সহ্য করতে পারছে না তার প্রেয়সীর কান্না। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে রইল। সে যে তার প্রেয়সীকে এই ক্রন্দনরত অবস্থায় কোনোভাবে মানতে পারছে না। শীতের সন্ধ্যায় পাখিরা সব ফিরে যায় আপন নীড়ে। অন্ধকারের শুরুতেই কুয়াশায় আচ্ছাদিত হয়ে যায় চারদিকটা। শিশিরে ভিজে যায় তৃষ্ণার্ত প্রকৃতি। সবচেয়ে সুন্দর দৃশ্য শীতের বিকেলবেলা। সূর্যের অস্ত যাওয়া মুহূর্তের সময়টা। রক্তলাল হয়ে ওঠে পশ্চিমা আকাশ। আর সবচেয়ে লোভনীয় শীতের এই রাতখানা, যেথায় একদিকে কিছু মানুষ প্রিয়জনের সাথে সেরা মুহূর্তগুলো কাটানোর স্বপ্নে বিভোর হয়, অন্যদিকে কিছু মানুষ খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয়। গভীর নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। দূর দিগন্তে শুধু চাঁদ আর তারার মেলা। রাতের গভীরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ছুটে আসছে দিগন্তে ভোরের প্রহর। পুরোটা শহর এখন নিস্তব্ধতায় পরিণত হয়েছে। শুধু একজোড়া চোখে নেই কোনো ঘুম। সেই চক্ষু জোড়া চেয়ে আছে একজন ঘুমন্ত মায়াবতীর পানে, যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে অন্য কারোর ঘুম কেড়ে নিয়ে। সেই চক্ষু জোড়া যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। সে মানুষটি আর কেউ নয়, স্বয়ং রুদ্ধ। সে নিঃশব্দে এগিয়ে গেল অনিমার রুমে। ভাগ্যবশত তার রুমের ঠিক বিপরীত পাশে রুদ্ধের রুম। হয়তো এটা সৃষ্টিকর্তার লীলা কমল। রুদ্ধ এগিয়ে এসে বলল, অনিমার মাথার ঠিক পাশে। দুহাত দিয়ে মুখখানা ধরে ধীর কণ্ঠে বলে উঠল, তোমার দিকে হাজার বছর ধরে চেয়ে থাকলেও তার তৃষ্ণা ফোরাবে না গো ফুলপুরি, কারণ তুমি আমার নেশা। আমার নেশাটিই তুমিময়, যা অন্য কোনো নেশা মতন নয় যে কয়েক মুহূর্তে কেটে যাবে। আমি যে তোমার ভালোবাসা নামক অসুখে আক্রান্ত হয়েছি। আমি বারংবার তোমার এই ভালোবাসা নামক অসুখে আক্রান্ত হতে চাই গো আমার মায়াবতী। মুখে কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কেঁপে উঠল অনিমা। তবে তীব্র ঘুমের কারণে চোখ খুলতে পারল না সে। তা দেখে মুচকি হাসি ফুটে উঠল রুদ্ধের মুখে। এই মেয়েটা সত্যি তাকে ঘায়েল করবেই। অনিমার কপালে সরে আসা ছোট্ট বেবি হেয়ারগুলো খুব সতর্কতার সাথে সরিয়ে দিল। অতঃপর কপালে ভালোবাসার উষ্ণ প্রতীকটা দিয়ে উঠে আসতে বা হাতটা আঁকড়ে ধরল অনিমা। রুদ্ধ ভেবেছে ঘুমের ঘোরে ধরেছে হয়তো, কিন্তু পিছনে ফিরতেই চমকে গেল, কারণ অনিমা বিছানায় বসা আর ছোট ছোট চোখ করে রুদ্রের দিকে তাকিয়ে আছে। ঘাবড়ে গেল রুদ্ধ, যদি চিৎকার করে, কিন্তু রুদ্ধকে অবাক করে দিয়ে বলে উঠল, অসভ্যের মতন আমার রুমে এলেন কেন আপনি? আর আমাকে চুমু কেন খেলেন? কই, তোমার মনের ভুল হয়তো। আমার সাথে মিথ্যে বলছেন মিস্টার রুদ্ধ ওরফে মিস্টার অসভ্য। কি ভেবেছেন আমি কিছু বুঝি না? সব কিছু শুনেছি আমি। হ্যাঁ, কি শুনেছ? আমি অসভ্য কেন হব? যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তাহলে এতদিন মেসেজকারী মানুষটি আপনি, তাই না মিস্টার? অনিমার কথা যেন ফেসে গেল রুদ্ধ। কী যে বলো না, আমি তোমার নম্বর পাবো কোথায়? তাছাড়া আজই তোমায় দেখলাম প্রথম, সো বাজে না বকে ঘুমিয়ে পড়ো। আমাকে জাস্ট ফুলপুরি বলে সে মেসেজকারী ডাকত, যা স্পষ্ট কিছুক্ষণ আগে আপনার ডাকার মতো নেই। আই থিঙ্ক এটা তোমার মনের ভুল। গুড নাইট, এখন আসি কেমন? বলে চলে আসতে নিলে অনিমার রুদ্ধের ধরা হাতটাকে সজোরে নিজের দিকে টান মারল। ফলে যা হওয়ার কথা তার চেয়ে বেশি কিছু ঘটল। রুদ্ধ টাল সামলাতে না পেরে সোজা অনিমার উপরে। নিজের কাণ্ডে নিজে হতবিহ্বল হয়ে গেল অনিমা। এদিকে
অনিমার এহেন কাণ্ডে চক্ষুজোড়া গোল গোল হয়ে গেল রুদ্ধের। ও উঠুন আমার উপর থেকে। আমি পারবো না, নিজেই ফেলেছ, নিজেই তুলবে। বেশ অবাক হলো অনিমা। আপনি এত ভারী কেন? উফস, কি মোটা আপনি, উঠুন না প্লিজ। অনিমার বাচ্চা মার্কা কণ্ঠে রুদ্ধ কি হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। হ্যাবলার মতো অনিমার দিকে তাকিয়ে রইল। এই যে মিস্টার অসভ্য, আপনি কি উঠবেন? প্রেয়সীর জন্যই একটু না হয় অসভ্য হলাম। কি বলো ফুলপুরি? বলে অনিমার দু চোখের পাতায় চুমু খেয়ে চলে গেল রুদ্ধ। অনিমা জাস্ট রুদ্ধের এমন কাণ্ডে অবাক হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। আর মনে মনে বকা দিতে লাগলো রুদ্ধকে। ব্যাটা অসভ্য, প্রেয়সী, তোর প্রেয়সী হতে আমার বইয়ে গেছে, খাটাস একটা। বলে কিনা প্রেয়সীর জন্য একটু অসভ্য হলাম। আড়াতে ঘুমিয়ে পড়ল সে। এদিকে রুদ্ধকে বেশ খুশি দেখাচ্ছে। অবশেষে সে বলেই ফেলল অনিমা যে তার প্রেয়সী। যাক, অবশেষে প্রেয়সী আজ জেনেই গেল সে তার অসভ্য মানুষটার। থ্যাংক গড। আজ অহন না বলে হয়তো থাকতেই পারতাম না, বলা তো দূরে থাক। থ্যাঙ্কস শালাবাবু। বলতে বলতে সেও শুয়ে পড়ল। তবে ঘুমানোর আগে তার বাবাকে খবরটা দিয়ে দিল যে সে আজ বিজি, তাই ফিরতে কাল হবে। শীতের সকালের শোভা অতি অনুপম। ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়, গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী, এক ধূসর স্বপ্নের বেশ। অপূর্ব তার রূপ মাধুরী, অনিন্দ্য সুন্দর এই পরিবেশ। রৌদ্রতাপ মৃদু শিশির ঝরা রাত আর কুয়াশাচ্ছন্ন ভোরবেলা চারিদিক। ধোয়ার মতন বাষ্পকণা উড্ডীন নদী ও পুকুরের জল হতে। পাতাঝরা মৌসুম যে কড়া নাড়ে দ্বারে আর জানান দিয়ে যায়। উদাসী সন্ন্যাসীর বেশে শীত এসেছে যেন আজ প্রকৃতিকে রিক্ত করতে। এই রৌদ্রের প্রতাপ তাপ যেন এসে পড়ল অনিমার মুখশ্রীতে। ভেঙে গেল মুখখানি। সোজা ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে চলে এলো। সকাল হতে চৌধুরী বাড়ির সকলে এক হয়েছে ড্রয়িং রুমে। পরিবারের প্রতিটা মেম্বার্সই উপস্থিত হয়েছে সেখানে। কিন্তু অনিমাকে রান্নাঘরে দেখিয়ে ধমক দিল অহন। অনু, রান্নাঘরে কেন তুই? ভাইয়ের ধমকে কেঁপে উঠল সে। মাথা নিচু করে আমতা আমতা সরে বলে উঠল, আসলে বাবা ভাইয়া, সে সবার চাটা বানিয়ে নিতাম আর কি। বাড়িতে কি চাকরের অভাব পড়েছে? নেক্সট টাইম যেন তোকে রান্নাঘরে না দেখি। চল আমার সাথে, একটা সাউন্ডও করবি না, চুপচাপ চল। বলে অনিমাকে সাথে করে ড্রয়িং রুমে নিয়ে এলো অহন। এসেই তার বড় মামার উদ্দেশ্যে বলে উঠল, বড় মামা, বাড়িতে কি সার্ভেন্টসদের অভাব? অহন এহেন কথায় চমকে গেল সবাই। কারণ সকাল সকাল অহন প্রচুর পরিমাণে রেগে আছে। ইনকিয়া তানাস বলে উঠল, না তো, কেন বলছিস এই কথা হঠাৎ? তাহলে আমার বোনটাকে দিয়ে কেন রান্নাঘরে সব কাজ করাও? হ্যাঁ, সে কি এই বাড়ির চাকর? কলি বেগম আমতা আমতা করে বলল, আসলে অহন বাবা, ও তো নিজ থেকে ওখানে যায়। কলি বেগমের পরপর মিথ্যা করা কথা যেন অহনের রাগের আগুনে ঘি দেওয়ার মতন কাজ করলো। তেতে উঠল সে। মিথ্যে বলছো কেন মামি? তোমার গতকালের করা ব্যবহারটাই তো সবটার প্রমাণ করে। মাথা নিচু করে নিল কলি বেগম। কিছুই বলার আর অবশিষ্ট নেই যে। ইনকিয়া তানাস পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, অনিমা, আজ এখন থেকে তুই আর কোনো কাজ করবি না। কেউ তোকে কিছু বললে সোজা আমায় এসে বলবি, কেমন? এতদিন তো তোর মামি বলতো রান্নার সকল কাজ সেই করে, তাই কিছু বলতাম না। বিশ্বাস করেছি তাকে, কিন্তু এত বড় মিথ্যে সে বলবে ভাবতেই আমার গা ঘিন ঘিন করে উঠছে। অনিমা সম্মতিসূচক মাথা নাড়ালো। মানে সে করবে, মানবে কথাগুলো। কিছুক্ষণ আগেই তন্নি ক্ষমা চেয়ে নিল অনিমার কাছ থেকে। সেও ক্ষমা করে দিল, কারণ ছোট মানুষ সে, হয়তো অজান্তেই সেদিন কথাগুলো বলেছিল। রুদ্ধ ভাইয়া কী করছেন? কি ছাড়ুন, নো সাউন্ড। আমার কাজ আমার করতে দাও ফুলপুরি। বলে অনিমার কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নিল রুদ্ধ। রুদ্ধের এমন ঘোর লাগা কণ্ঠে চমকে গেল অনিমা। রুদ্ধের তপ্ত শ্বাসে বারবার কেঁপে উঠছে সে। কেউ আসতে পারে, প্লিজ ছাড়ুন আমায়। নো মোর ওয়ার্ডস, আর একটাও কথা বলবে না। বলে অনিমার কাঁপা কাঁপা নরম পেলব অষ্টদয় নিজ আয়ত্তে নিয়ে নিল। আবেশে চক্ষু জোড়া বন্ধ করে নিল অনিমা। কতক্ষণ ছিল জানে না তারা, কারণ রুদ্ধ তার প্রেয়সীর ছোঁয়া পেয়ে চারপাশ ভুলে গেল। অনিমাও এখন নিজের মধ্যেই নেই। হঠাৎ কারো আওয়াজে ধ্যান ভাঙল তাদের। দুজনের এমন রোমান্সের দিকে তাকাতেই বিস্ময় এসে ভর করল সামনের মানুষটির। চিৎকার করে বলে উঠল সে, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। মুহূর্তে দুজন ছিটকে দূরে সরে পড়ল। রুদ্ধ সামনে মানুষটিকে দেখেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে রইল। কিন্তু অনিমা লজ্জায় মাথা তুলে তাকাতেই পারছে না।
সাহস করে তাকাতে আবারও একরাশ লজ্জা এসে যেন আষ্টে পৃষ্ঠে ধরল তাকে। কারণ সামনে, মাই গড অনু, তলে তলে এসব চলে? আমি কি তাহলে পর হয়ে গেলাম? আমাকে বললে কি এমন হতো? প্রেম করছিস ভালো কথা, আমাকে বললে কি হতো? অভিমানী কণ্ঠে বলে উঠল ফারিহা। রুদ্র এখনও ঠায় দাঁড়িয়ে আছে, যেমন তেমন ভাবেও নয়, একেবারে পকেটে 2 হাত গুজে ডোন্ট কেয়ার ভাব নেই, যেন কোথাও কিছুই হয়নি। ফারিহার কথায় প্রত্যুত্তরে অনিমা আমতা আমতা করে বলে উঠল, ফারুপো, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। এই অসভ্য লোকটা আমাকে জোর করে। অনিমাকে আর কিছু বলতে দিল না রুদ্ধ। লাইক সিরিয়াসলি, আমি জোর করে করেছি মিস অনিমা মেহরুবা? মানে এতে তোমার কোনো হাত ছিল না? আমি জাস্ট বিলিভ করতে পারছি না তুমি এত বড় একটা মিথ্যে বলতে পারলে, তাও তোমার প্রেমিকের নামে। তুমি আমাকে ভালোবাসো সেটা কি সরি, ভাবিকে বলা যেত না? উনি তোমাকে নিজের বন্ধু আর ছোট বোন ভাবে, আর ওনাকে না বলে এটা কি ভালো হলো? বলে অনিমাকে ফারিহার আড়ালে চোখ মেরে মাথা নাড়তে নাড়াতে চলে গেল রুদ্ধ। রুদ্ধের কথাগুলো যেন অনিমার মাথার উপর দিয়ে গেল। অবাক হয়ে রুদ্ধের গমনপথের দিকে তাকিয়ে রইল অনিমা। তার ধ্যান ভাঙল ফারিহার কথায়। তা কতদিনের প্রেম? হ্যাঁ, অহন ভাইকে বলবো বিয়েটা দিতে, নাকি আমি ব্যবস্থা করব বাকিটা? মুচকি হেসে বলে উঠল ফারিহা। ফারুপু, তুমিও বিলিভ মি, আমি কিছুই করিনি, এই অসভ্য ব্যাটাই সব করেছে। তারপরে কাল রাত থেকে ঘটে যাওয়া সব কিছুই খুলে বলল ফারিহাকে। ফারিহা যেন অনিমার কথায় নিজের হাসি আটকাতেই পারছে না, অবশেষে শব্দ করে হেসে দিল। এদিকে আড়াল থেকে সবটা শুনে নিল রুদ্ধ, নিজে নিজের কপাল চাপড়াচ্ছে। উফ, এ মেয়েটাও না একান্ত গোপনীয় কথাগুলোই বলার কি প্রয়োজন ছিল? দিল তো মানসম্মানের 12টা বাজিয়ে। ধ্যাত, তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা করতে গাফলতি করেছো তুমি, সো এর শাস্তি তো তোমায় অবশ্যই পেতে হবে। ফোনে কোন এক ব্যক্তিকে বলল কথাটি। ম্যাম প্লিজ আমার কথাটা শুনুন। ফোনের অপর পাশের ব্যক্তিটি আকতি মিনতি করে বলল কথাটা। কি শুনবো? হ্যাঁ, একটা কাজও ঠিক মতন করতে পারলে না তুমি, তোমার কথা শোনার প্রশ্নই আসে না, রাগান্বিত কণ্ঠে বলে উঠল মহিলাটি। প্লিজ ম্যাম, দয়া করুন, আমি জানি এর ফল হয়তো খুব ভয়ানক হতে পারে, কিন্তু আমার যে সেদিন কিছু করার ছিল না, কারণ ওপারের ব্যক্তির মুখের কথা কেড়ে নিল মহিলাটি। নো এক্সকিউজ, আমি জানি তুমি এখন নিজে আর নিজের পরিবারকে বাঁচাতে অনেক বাহানা দিবে, তাই তোমাকে একটা শেষ সুযোগ দেওয়া হবে। পারবে তো সেই সুযোগটা কাজে লাগাতে? শয়তানি হাসি দিয়ে জিজ্ঞেস করলো মহিলাটি। কিসের সুযোগ মা? কাকে সেই সুযোগ দিতে চান আপনি? না মানে এই তো কিছু না। তুমি কখন এলে ফারিহা? এই তো মা, এখনই এলাম। ভাবলাম আপনার কফিটা দিয়ে যাই, আপনি আবার কোল্ড কফি পছন্দ করেন, তাই আপনার কফিটা নিয়ে আসলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলল কলি বেগম। ওপাশের লোকটা হ্যালো হ্যালো করেই যাচ্ছে, তাই অজ্ঞতা ফোনটা কেটে দিল কলি বেগম। মনে মনে ভাবতে লাগলেন, যাক বাবা, শুনতে পেল না সে, অনেক বড় বাঁচা বেঁচে গেলাম, না হলে আজই সব শেষ হয়ে যেত। এখন থেকে অনেক সাবধানে কাজ করতে হবে, না হলে সমস্ত প্ল্যানই বাতিল হয়ে যাবে শেষমেশ। কলি বেগমকে ভাবতে দেখে ফারিহা বলে উঠল, কি ভাবছেন মা? কফি কি ভালো হয়নি? ফারিহা ডাকে যেন হকচকিয়ে উঠলেন কলি বেগম। বেশ বিরক্ত হলো ছেলের বউয়ের উপর, রাগ লাগছে তার বেশ। আসারও যেন আর সময় পেল না সে, নিজেকে সামলিয়ে বলে উঠল, না আসলে কিছু না। হ্যাঁ, কফিটা বেশ ভালোই হয়েছে, এই কফিটা আমার বেশ পছন্দের জানোই তো, তাই ভালো না হওয়ারই প্রশ্নই আসে না, বলে মেয়েকে হাসি দিলেন কলি বেগম। ফারিহাও বেশ আর ঘাটল না তার শাশুড়িকে। সে বুঝতেই পারল তার শাশুড়ি এই অসময়ে তার রুমে আসাতে একটু বেশি বিরক্ত হয়েছে, তাই বলে উঠল, মা আমি আসি এবার, অহন ভাই ডাকছে আমায়। আচ্ছা তাহলে যাও। বলে চলে গেল ফারিহা। হাঁটতে হাঁটতে ভাবতে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, আপনার সব চাল তো আমি শেষ করব। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও ভাইয়ের কথা ফেলতে পারলাম না, এই বাড়ির বউ হতে হলো। না হলে আপনাদের মতন থার্ড ক্লাস মন মানসিকতার মানুষের সাথে মিশে আমি একদমই পছন্দ করি না। শুধুই মাত্র রহস্য উন্মোচনের জন্যই এ বাড়িতে আসা। মনে মনে আওড়াতে আওড়াতে চলে এলো সে। এখন শুধুই কয়েকটা দিন, তারপরে আসল রহস্য কাহিনী বের হবে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো ফারিহার। ওপেন করলো মেসেজটি, যেটা তার ভাই পাঠিয়েছে, যেখানে স্পষ্ট লেখা, আপুই আমরা কিছুদিনের জন্য দাদু বাড়ি যাব, সো এদিকটা তুই একলা সামলাবি।
সাথে তোর বান্ধবী তিশাপুকে নিয়ে আসবি, কজ সেও আমাদের প্ল্যানে সামিল। সে আমাদের কিন্তু 90% হেল্প করেছে। ওকে আনার কারণ হলো আমি অহন যাচ্ছি সেখানে, সাথে অনিমা আর তন্নিকেও নেব। প্লিজ ম্যানেজ কর না এটা, প্লিজ। ইতি তোর দুষ্টু ভাইটা। মনে মনে হাসলো ফারিহা। সেও ফিরতি মেসেজ সেন্ড করলো, ওকে, নিশ্চিন্ত থাকুন জনাব। বাবাই, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ফারদিন শাহরিয়ারের সামনে মাথা নিচু করে বলে উঠল রুদ্ধ। ছেলের এমন বিহেভিয়ারে বেশ হাসি পেল তার। ভাবল সে নিশ্চয়ই অনিমার ব্যাপারে কিছু বলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রুদ্ধ বলে উঠল, বাবাই, আমি অহনার মামি মানে কলি বেগমের সম্পর্কে অনেক তথ্য পেয়েছি, আর সেখানে তুমিও জড়িত। ঘাবড়ে গেলেন ফারদিন শাহরিয়ার। কলি নামটা শুনতেই বুকের বাপাসটা মুচড়ে উঠল তার। মনে পড়ে যেতে লাগলো সেই অতীতটা, যেখানে সে পেয়েছিল হাজারো অবজ্ঞা, লাঞ্ছনা আর বুক কাঁপানো অপমান। শুধু সে নয়, তার বাবা মা আর ছোট বোনটা, যার কারণে সে আজ এই অবস্থায়। পরিবারের ত্যায্যপুত্র হলো সে। চোখ বেয়ে অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা নোনা জল। নিজেকে শক্ত করে মুছে নিল সে জলগুলো। না, সে আর নরম করবে না নিজেকে। ছেলের জন্য হলেও নিজেকে সে শক্ত করবে। ভুলে যাবে তার কালো অতীতকে, ভুলে যাবে কলি নামের কেউ ছিল তার কালো অতীত জীবনে, ভুলে যাবে তার পরিবারকে। রুদ্ধের কথায় ভাবনামুক্ত হলো সে। বাবাই, আর ইউ ওকে? তোমায় বেশ চিন্তিত লাগছে। আমি কিছু ভুল বললাম? না 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 রুদ্ধ, বাবা আমার, আই এম ওকে, বলে শুকনো একটা হাসি দিল ফারদিন শাহরিয়ার। নিজেকে তিনি সামলাতে পারছেন না। বাবাই, তুমি কাঁদো। আমি তোমার সমস্ত অতীতের কথা জেনেছি, যেখানে তুমি বরাবরই নির্দোষ ছিলে, কিন্তু প্রকৃতি হয়তো চায়নি তুমি তখনই সব জানো। প্রকৃতি হয়তো রিভেঞ্জ নিতে চেয়েছে, সেটাও পরিণত সময়ে। তোমাকে যারা এমন অপদস্থ করেছিল প্রত্যেকের শাস্তি প্রকৃতি দিবে, আর তুমি চেয়ে দেখবে। না, সে যা অতি শীঘ্রই হবে, কারণ উপরে একজন নিশ্চয়ই আছে যিনি ছাড়তেন কিন্তু ছেড়ে দেন না। আর আজ তুমি কাঁদবে। কান্নার মাধ্যমে হলেও তুমি নিজের দুঃখগুলোকে বিসর্জন দাও, নাহলে অতীতের সমস্ত দহন তোমায় পোড়াবে। প্লিজ বাবাই, তুমি কাঁদো একদম মন খুলে, বলে তার বাবাকে জড়িয়ে ধরল সে। তার বাবাও তাকে জড়িয়ে ধরে কেঁদে নিল হু হু করে। অনেকক্ষণ কাঁদলেন তিনি। নিজেকে বেশ হালকা লাগছে। এটাও ছিল হয়তো তার নিয়তিতে। তাকে অবাক করে দিয়ে রুদ্ধ সযত্নে তার চোখের জল মুছে দিল। বাবাই, আমি দাদু বাড়ি যাব, সব আগের মতোই করে দিব। রুদ্ধ ওর দাদু বাড়ি যাওয়ার কথায় ভয় পেয়ে গেল ফারদিন শাহরিয়ার, কারণ তিনি জানেন তার বাবা বেশ ভয়ঙ্কর লোক। গ্রামে সকলে তাকে জমের মতন ভয় পায়। গ্রামে অপরিচিত কেউকে দেখলেই বেশ রেগে যায় সে। তাই তার ভয় করছে, যদিও রুদ্ধকে অপরিচিত ভেবে কিছু করে ফেলে তাহলে। কাঁপা কাঁপা সরে বলে উঠলেন, না রুদ্ধ, তুমি যাবে না। কিন্তু কেন বাবাই? ডোন্ট প্যানিক। তুমি যে ব্যাপারে ভয় পাচ্ছ সেটা একদমই হবে না, ট্রাস্ট মি। কিন্তু ডোন্ট ওরি বাবাই, আমি একলা নয়, সাথে অহনও যাবে। তুমি একদম টেনশন নিও না, সাবধানে। তবে আমার কিন্তু বেশ টেনশন হচ্ছে তোমাদের জন্য। জানোই তো তোমরা দুজনেই আমার ছেলে, তাহলে কি আমার টেনশনটা একটু বেশি না? আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না, দেখবেন আমি আর রুদ্ধ মিলে সবটাই ঠিক করে দিব, একদম সব কিছুই। আরে অহন যে, বসো বাবা। হ্যাঁ, আমারও তোমাদের উপর দৃঢ় বিশ্বাস আছে। আমি জানি তোমরা পারবে, কিন্তু ভয় হয়। তবুও বলছি সাবধানে যাবে, যা করবে সতর্কতার সাথে করবে। আমার বাবা শাহরিয়ার সুলাইমান বেশ রাগী আর খুব ধূর্ত প্রকৃতির মানুষ। একটু এদিক ওদিক হলেই খুন করতে দুবার ভাববেন না। সো সেফলি থাকবে। বাবাই, আমরা তাহলে পরশু রওনা দিচ্ছি। আমাদের সাথে তন্নি আর অনিমা যাবে, ওরাও এখানে এসেছে। ওই তো তারা। তন্নিকে আর অনিমাকে দেখিয়ে বলল রুদ্ধ, কেমন আছো তোমরা মা? আর তোমরা যাচ্ছ ঠিক আছে, কিন্তু মেয়েদের নিচ্ছ কেন? জি আঙ্কেল, ভালো, দুজনেই ক্ষীণস্বরে জবাব দিল। না আঙ্কেল, ওদের নেওয়ার একটাই কারণ, সেটা হলো প্ল্যান মাফিক কিছু কাজ এরা করবে, তাই। পাশ থেকে বলে উঠল অহন। আচ্ছা বেশ, তাহলে ভালো হলো। দোয়া করি তোমরা যেন সফল হও, বলে অহন ও রুদ্ধ দুজনকেই জড়িয়ে ধরলেন। তারাও দুজনের সন্তোষের হাসি হাসল। কিন্তু এই হাসি টিকলো আর কতক্ষণ? কলিং বেলের আওয়াজ পেয়ে দ্রুত দুজন নিচে নেমে আসলো। সাথে আরও দুজন ছিল, মানে তন্নি আর অনিমা। দেখল একটা মেয়ে ঠিক উল্টো পিঠ হয়ে ড্রয়িং রুমে বসে আছে। রুদ্রকে দেখা মাত্র মেয়েটা দৌড়ে ঝাঁপড়ে ধরল।
রুদ্ধ একটু জেলাস ফিল করানোর জন্য পাল্টা জড়িয়ে ধরল তাকে। হে লিসা, কেমন আছো? অনেক দিন পর। ওহ সুইটহার্ট, তোমাকে ছাড়া ভালো থাকবে কেমনি? ন্যাকামো করে বলে উঠল লিসা। কিন্তু রুদ্ধ না চাইতেও জাস্ট অনিমাকে জেলাস করার জন্যই এসব করছে। পাশ থেকে দাঁড়িয়ে অনিমা না পারছে কিছু বলতে, না পারছে সইতে। মনে মনে ব্যঙ্গমি দিয়ে বলে উঠল, তুই তার দেখাবো, তোর তুই তার। এতে ন্যাকামি আমার সামনে করলো, জাস্ট খুন করে দিব। দাঁড়া না, একবার আমার কাছে আসো বাবুটা। রুদ্ধ পাশ ফিরে দেখলো অনিমার আগে ফসছে, নাকটা পুরো লাল টমেটো হয়ে গেছে। তারও বেশ হাসি পাচ্ছে। তাহলে অনিমারও জেলাস হচ্ছে? অহনের দিকে তাকাতে দ্রুত ছেড়ে দিয়ে বলল, যাও লিসা, ফ্রেশ হয়ে এসো, একসাথে লাঞ্চ করব। কি বলিস অহন? মাথা নেড়ে সম্মতি দিল অহন। লিসাও দ্রুত রুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে অনিমা রাগে কটমট হয়ে রুদ্রের দিকে তাকিয়ে আছে। তন্নিও সব খেয়াল করে অনিমাকে বলে উঠল, অনিপুর কি জেলাস হচ্ছে? রুদ্র ভাইয়াকে লিসা বা ফিসা জড়িয়ে ধরল বলে? তন্নি ভাবি, আমিও কিন্তু সব জানি। অহন ভাইয়া আর তুমি? ফসকে গেল তন্নি। কোথায় সে একটু মজা করবে তা না, সেও ফেসে গেল। ধ্যাত, কী যে বলো না আপু, বলে লজ্জায় রুমে চলে গেল। অনিমাও তার সাথে রুমে চলে গেল। এতক্ষণ অহন আর রুদ্ধ ওদের সব কথাই শুনছিল। ওরা যেতেই সশব্দে হেসে উঠল। অনুপু, আমার না একটা জিনিস মাথায় আসছে না কিছুতেই। অনিমার প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো তন্নি। কী জিনিস? আর আবারও বলছিস, ঘোড়ায় পেঁচিয়ে না বলে যা বলবি সোজাসুজি বল। কাপড় গোছাতে গোছাতে উত্তর দিল অনিমা। মানে আসলে কি জেলাস ফিল করছো না তুমি? না মানে আমার কিন্তু এটা মনে হচ্ছে লিসা মেয়েটা না রুদ্র ভাইয়াকে বেশ পছন্দ করে, তার সাথে ভাইয়াকেও কিন্তু বেশ মানাবে, কি বলো? তবুও আমার না সন্দেহ হচ্ছে রুদ্র ভাইয়াকে নিয়ে। সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল তন্নি। অনিমা রাগে চোখে তাকালো তন্নির দিকে। বেচারি তন্নিও ভ্যাবলা কাঁদতে নেয় দাঁত বের করে হাসি দিল অনিমার উদ্দেশ্যে। অনিমা রাগে কটমট করতে করতে বলল, তাইলে ওনাকে বল না লিসা না বিসা বিচ্ছুটাকে বিয়ে করে একেবারে গলায় ঝুলিয়ে রাখতে, তাহলেই তো সব কিছু চুকে গেল। আহা আপু, রাগ করো না। তা ঝুলিয়ে কি করবে শুনি ওকে? আবারও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো তন্নি। এবার মুখে আরও কঠিন রাগে ভাব নিয়ে তাকালো অনিমা। কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করে নিজের জিভ কাটল তন্নি। মনে মনে বলতে লাগলো, ইসরে কী বলে ফেললাম এটা, নির্ঘাত শেষ আজ আমি, আল্লাহ গো বাঁচাও, বলে চোখ বন্ধ করে দিল দৌড়। কিন্তু ধপাস করে খেলো বাড়ি। আঁখি খুলে দেখল সামনে রুদ্ধ দাঁড়িয়ে। প্রাণ ফিরে পেল যেন। তাকে দেখে রুদ্ধ ফিসফিসিয়ে বলে উঠল, কি শালিক পাখি, এখানে কি? অবশ্য তোমার তো এখন অহনের রুমে থাকার কথা, তাহলে? মানে জিজু, আসলে আপু তোমার কথা ভাবছিল, তাই আমি সঙ্গ দিচ্ছিলাম, এই আর কি। বলে অনিমার দিকে তাকিয়ে দেখলো সে দেখছে কিনা। না, সে টের পায়নি। তাই আবারও বলে উঠল, জিজু আমি তাহলে যাই কেমন? আর শি ইজ ফিলিংস নাও জেলাস, না মানে লিসা আপুর ব্যাপারে, বলেই দৌড় দিল সে। মুচকে হাসি দিল রুদ্ধ। আসলে কি অনিমা জেলাস ফিল করছে লিসার ব্যাপারে? ভাবতে ভাবতে অনিমাদের রুমে প্রবেশ করলো সে। কাপড় গোছানোতে এতটাই মনোযোগ ছিল যে রুমে কারো পরিস্থিতি টের পেল না অনিমা। হঠাৎ কারো তপ্ত নিঃশ্বাসে ধ্যান ভাঙল তার। পেছনে ফিরে দেখতেই রুদ্ধকে চোখে পড়ল তার। সাথে সাথে ভ্রুকুঞ্চন হলো তার। নেত্রপল্লব পড়ার আগেই নিজেকে রুদ্ধের বাহু ধরে আবিষ্কার করল সে। রুদ্ধ অনিমার কানে ফিসফিস করে বলে উঠল, মিস অনিমা মেহরুবা, আপনি কি ঠিক আছেন? না মানে কেউ একজন বলছিল এখানে পোড়া গন্ধ আসছে। রুদ্ধের থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল অনিমা। অনিমার এমন ভাবটা দেখিয়ে হাসি পেল রুদ্ধের। অনিমা রাগী চোখে তাকিয়ে বলে উঠল, আপনি কি এখানে পোড়া গন্ধ নিতে এসেছেন নাকি পোড়া স্থানটা দেখতে এসেছেন? অনিমা যেন নিজেই নিজের কথায় ফেসে গেছে। রুদ্ধ টের পেল অনিমা রাগেও উল্টো কথা বলে দিয়েছে, তাই সেও বলে উঠল, যদি পোড়া স্থানের মালকিন চায় দেখাতে, আমার কোনো আপত্তি নেই মিস ফুলপুরি, বলে চোখ টিপ মারল অনিমাকে। বেচারি অনিমাও লজ্জা পেল বেশ। তাকে যে রুদ্ধ এভাবে কথা জেলে ফাঁসাবে সেটা সে ভাবতেই পারেনি। বেখেয়ালি চিন্তায় ডুব দিল সে। ঘোর কাটল রুদ্ধের উষ্ণ আলিঙ্গনে। আবারও ফিসফিসিয়ে বলে উঠল রুদ্ধ, ভীষণ ভালোবাসি তোমায় ফুলপুরি, ভীষণ। তুমি ছাড়া এই রুদ্ধ অস্তিত্বহীন। অনিমার চোখে দ্বিধা। সেও তো একসময় তরুণকে এমন ভালোবাসত, ভীষণ ভালোবাসত সে তরুণকে। প্রচণ্ড বিশ্বাস ছিল তাদের ভালোবাসার উপর। শেষে তার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিল তরুণ। বিয়ে করলো তার মায়ের পছন্দের মেয়েকে।
এত ভালোবাসার পরেও কিন্তু কি পেল? একরাশ অপমান আর অবজ্ঞা। চোখ ভিজে এলো তার। সে চায় না রুদ্ধকে অপমানকর কিছু বলতে, তবুও সে মুচকি হেসে বলে উঠল, আপনাকে লিসাপুর সাথে বেশ মানাবে, বেশ স্বাচ্ছন্দ্য বোধও করবেন ওনার সাথে, যাকে বলে একদমই পারফেক্ট কাপল। অনিমার মুখে লিসার নাম শুনে রুদ্র মূর্তি ধারণ করল রুদ্ধ। চোখ মুখ একদম লাল হয়ে গেছে রাগে। ভয় পেয়ে গেল অনিমা। এক কদম এগিয়ে এসে অনিমার দুই বাহু চেপে ধরে বলে উঠল, আমাকে কার সাথে মানাবে সেটা তোমায় বলতে হবে না অনি। আমি জানি আমি কার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করব, আর কাকে আমার জীবনের পথ চলার সাথী বানাবো। গট ইট? অ্যান্ড লাস্টলি ইউ উইল বি মাইন, বলে গটগট করে চলে গেল সে। অনিমা রুদ্ধের এমন বিহেভিয়ার হজম করতেই পারছে না। লিসার নাম নিতেই যেন আগুনের রূপ নিল সে, যেমন সবটাই জ্বালিয়ে ছাই করে দেবে। একদিনে তাকিয়ে রইল তার গমন পথে। বিকেলে ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করছেন ফারদিন শাহরিয়ার। বিচিত্রাপুরের ঘটনা আবারও মনে পড়ে গেল তার। টানা 25টা বছর পেরিয়ে গেল আজ। এমনই এক শীতের বিকেলে তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন তার রঙিন জীবনটাকে নষ্ট করেছিল। কী লোহমর্ষক ছিল সেই দিনটা। সেই বিকেলের কথা ভাবলেই যেন পুরো শরীর কাঁটা দিয়ে ওঠে। নির্দোষ হয়েও শাস্তি পেয়েছিল সে, সাথে অপমান, অপদস্থ, লাঞ্ছনা, সবশেষে ত্যায্যপুত্রের ট্যাগ। বেরিয়ে এলো হু হু করা এক দীর্ঘশ্বাস। দূর ওই আকাশপানে তাকিয়ে আপন মনে বিড়বিড় করে বলে উঠলেন, ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে পৃথিবীর পরে। এখন এমনই কঠিন বিকেল কাটে হু হু করা নিঃসঙ্গ অবসরে। উষ্ণতা যেন হারিয়ে গেছে দূরে বিষুভিয়াসের আগ্নেয় গহ্বরে। মানুষে মানুষে কি নিশ্ছিদ্র দেয়ালে আটা। বিবিধের প্রহেলিকা। শৈশবে বিকেল ছিল মায়া জড়ানো এক তেজস্বী নীহারিকা। পৃথিবীর আলো থেকে হারিয়েছে উষ্ণতা প্রদীপ্ত পাদটিকা। যারা গেছে দূরে নিয়ে গেছে সবই উষ্ণতা দিয়েছিল আমারে প্রাণের গভীরে। তারপর চলে গেছে ওই চিরঘুমের অন্ধকারে। ব্যথা কাতর দিশাহারা এই চিত্তে ফিরে মিছিমিছি প্রমোদ বিহারে। এই হিমেল বিকেলের শেষে নামে যদি পাথরের মতো রাত, শঙ্কার আধার সাঁতরে পাবো কি খুঁজে অনুরাঙ্গা প্রভাত? পাবো কি আর শৈশবের মতো উষ্ণতার ভরা বিকেল বরাত? আবরার আহমেদ। শুভ্র ফারদিন শাহরিয়ার ধ্যান বাংলো কারো উপস্থিতিতে। পাশ ফিরে তাকালেন তিনি। চোখে বিষাদময় ছায়া থাকলেও মুখে মুচকে হাসিটা ফুটে তুললেন তিনি। রুদ্ধ, তুমি কখন এলে? আর অহনর সাথে আছো দেখছি। হ্যাঁ বাবাই, আমরা তো অলওয়েজ একই সাথে থাকি। আর তোমায় এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? নিশ্চয়ই আবারও সেই কথাগুলো ভাবছো, তাই না? আঙ্কেল, আপনাকে বারবার মানা করা সত্ত্বেও আপনি কি শোধরাবেন না? এবার প্লিজ স্টপ করুন এসব ভাবনা। আমরা আছি কিসের জন্য? দেখবেন সব কিছু আগের মতন হয়ে যাবে। চোখ মুছলেন তিনি। তার কাছে যেন মনে হয় অহন তার আরেক সন্তান, যে সবটা সময়ই রুদ্ধের পাশে ছায়ার মতন ছিল। বর্তমানেও এর ছিটেফোঁটা পরিবর্তন নেই, ঠিক আগের মতন। তোমরা আমার দুই সন্তান, তবুও তোমাদের জন্য বেশ চিন্তা হয় আমার, ভয় হয় বেশ, বলে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন তিনি। বাবাই কাঁদবে না একদম। ইটস ইউর লাস্ট ওয়ার্নিং। তোমার মুখে শুধু হাসি মানায়, কান্না নয়। একজন দেশের প্রতিনিধি যদি এমন ভয় পায় কিংবা এতই দুর্বল হয় তাহলে কি মানায়? নো, অনলি এ স্মাইল অন ইয়োর ফেস। হ্যাঁ আঙ্কেল, রুদ্ধের কথাই ঠিক। আর ভয়ের কিছু নেই, আমরা আছি না। সব রহস্য এখন শুধু উন্মোচনের সময় এখন। আমি বিশ্বাস করি সেটা, এও বিশ্বাস করি তোমরা পারবে। কিন্তু একজন বাবাই জানে যখন তার সন্তান কোনো দুঃসাহসিক কাজে যায় তখন তার বুকে ঠিক কী পরিমাণ ভয় কাজ করে। তবুও আমি বলছি তোমরা সব রহস্য ভেদ করো। অ্যাট এনি কস্ট আই ওয়ান্ট এভরি ভিলেন কাম অন মাই ফিট। মাঠে যখন নেমেছি এত সহজে আউট হচ্ছি না আমরা বাবাই। কজ আমাদের তো ওপেনিং ভালো করতে হবে, না হলে যে মিডল অর্ডারটা ট্রাইকেল দিতে কষ্ট হবে। আই নো মাই সান, তোমরা পারবে। তাহলে কাল রওনা দিচ্ছ বিচিত্রপুরের উদ্দেশ্যে? হ্যাঁ আঙ্কেল, কাল সকালে। সব কিছু রেডি, তবে আমাদের ভিন্ন হয়ে সেখানে যেতে হবে। তারপরে তারা তিনজন তাদের প্ল্যানগুলো শেয়ার করলো, কিন্তু সব কিছু আড়াল থেকে একজনে শুনে নিল, যা হয়তো রুদ্ধদের জীবনে অনেক বড় আশঙ্কা সৃষ্টি করতে পারে। সে সরাসরি ফোন করে জানিয়ে দিল তাদের পরবর্তী পদক্ষেপ। প্রকৃতি সবসময় এক আত্মিক রং গায়ে জড়িয়ে রাখে, তাই তো এক ধ্যানে প্রকৃতির পানে চেয়ে আছে অহন। ধ্যানচ্যুত হলো তার আদরে বোনের কণ্ঠে। ভাইও, তোমার সাথে আমার কিছু কথা আছে।
খুবই গুরুত্ববহ সেই কথাগুলো। চোখে কাঠিন্য এনে বলল অনিমা। অবাক হলো অহন। আজ কতদিন পর সে তার বোনের মুখে ভাইউ ডাকটা শুনতে পেল। নিজেকে যেন আজ ভাগ্যবান মনে হচ্ছে তার। অভিমানটা রেশ কিন্তু একটু বেশি ছিল অনিমার মনে, সেটা বুঝতে পারল অহন। এতদিন হয়তো সুপ্ত অভিমানটাকে জমিয়ে রেখে কথা বলা বন্ধ করে দিয়েছিল অনিমা, কিন্তু সেটা আর বেশি দিন দমিয়ে রাখতে পারল কই। অহনও খুশি মনে বলে উঠল, বলুন কি এমন কথা যা অত্যাধিক গুরুত্ববহ? লিসা আপু, যে মেয়েটা সকালে রুদ্ধভাইকে জড়িয়ে ধরেছে, সে তোমাদের করা কোনো পরিকল্পনার কথা কাউকে আড়ালে লুকিয়ে ফোন করে বলছিল, যা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। এও বলতে শুনেছি তাদের পরবর্তী মাস্টার প্ল্যান নিতে। তারপরে লিসার বলা সমস্ত কথা অহনকে বলল সে। টনক নড়ে উঠল অহনের। তাহলে লিসাও এই কাজে জড়িত? তবে কি সেই যে এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড, সে লিসা নয় তো? কি ভাবছো ভাইউ? অহন কিছু একটা ভেবে উত্তর দিল, না তেমন কিছু না। যা তুই ফ্রেশ হয়ে নে, ডিনার করতে হবে তো আমাদের। কাল না আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে। আর শোন, এসব বিষয়ে একদম টেনশন করার প্রয়োজন নেই, ঠিক আছে? বলে অহন জড়িয়ে ধরল বোনকে। সেও শান্তভাবে মাথাটা ওপর নিচ করল অনিমা। মানে সে একদমই চিন্তা করবে না। তবে আদৌ কি সে চিন্তামুক্ত থাকতে পারবে, যেখানে তার প্রিয় 3 জন মানুষের অস্তিত্ব আছে এই ভয়ঙ্কর প্ল্যানিংয়ে? একদিকে তার ভাই অহন, পরিবারের সকলের চেয়েও অনিমার কাছে একমাত্র আপন বলতে সেই, যে একদমই তার বাবার মতন, আর তন্নি যে তার ভাইয়ের হবু বউ আর তার ছোট বোনের মতন। অন্যদিকে রুদ্ধ, যাকে সে ভালো না বাসলেও তার মনে সুপ্ত বাসনা জন্ম দিয়েছে, যা স্পষ্ট যে সেও রুদ্ধকে ভালোবাসতে শুরু করেছে। এই মহাবিপদে তারা 3 জনেই আবদ্ধ। সে চায় না যে তাদের কিছু হোক, এমন হাজারো দুশ্চিন্তা তার মাথায় দলা পাকাচ্ছে। এসব ভাবতে ভাবতে সেও চলে গেল নিজেদের রুমে, আর মনে মনে বিড়বিড়িয়ে বলে উঠল, সবাই সবটাই করুক, আমিও কিন্তু এর শেষ দেখেই তবে ছাড়ব। আর এই লিসা মেয়েটাকে আমার কাছে একদমই সুবিধা লাগছে না। না লাগছে এই মেয়ের কাণ্ডহীন কাজগুলো। এর মাঝে নিশ্চয়ই কোনো গণ্ডগোল তো আছেই। বের করা প্রয়োজন এর রহস্য। যাই হোক, শেষটা যেন ভালোই হয়। রুদ্ধরা বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছে এই গ্রামে। অনিমা, তন্নিরও বেশ ভালো লাগছে এই সবুজের সমারোহ প্রকৃতি। অবাক নয়নে তাকিয়ে রইল প্রকৃতি। অহন, রুদ্ধ তাদের প্রেয়সীদের অবাক চাহনির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে তাদের পরিলক্ষণ করছে। রুদ্ধদের সকলের সম্বিত ফিরল গ্রাম্য কিছু লোকদের কোলাহলে, যেটা তাদের জন্যই হয়েছে মনে হলো রুদ্ধের। সে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল। সাথে অহন, অনিমা, তন্নিও নেমে পড়ল। একজন 40 বয়সী লোক এলো রুদ্ধের কাছে। রুদ্ধের মানুষটাকে বেশ চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে বলে মনে হচ্ছে তাকে। লোকটা রুদ্ধের কাছে এসে জিজ্ঞেস করলো, তোমরা কি শহর থেকে এসেছো বাবারা? তোমাদের দেখে তো এমনই মনে হচ্ছে। রুদ্ধ তৎক্ষণাৎ উত্তরটা দিয়ে দিল, জি আসলে আমরা শহর থেকে এসেছি। আসলে বিচিত্রাপুরের নাম অনেক শুনেছি তো, তাই এখানে আসা। এখানকার পরিবেশের সাথে পরিচিত হতেই আসা। লোকটাকে শিক্ষিত মনে হচ্ছে ওদের সকলের। লোকটা যেন এবার বেশ খুশি হলো মনে হয়। আচ্ছা বেশ, তোমরা তাহলে গ্রামে যেতে পারো। আরেকটা কথা, তোমাদের কি এখানে চেনা জানা কেউ আছে যাদের কাছে তোমরা থাকবে? না, তবে আফাজ শাহরিয়ারের নাম শুনেছি, যিনি এই বিচিত্রাপুরের জমিদার। বর্তমানেও তিনি এখানকার জমিদারই আছেন। তারা নাকি বেশ আত্মীয়পরায়ণ। যদি তাদের বাড়িটা দেখিয়ে দিতেন। ওহ বুঝেছি, ভাইজানের নাম বলতেছ? আমি ফাহাদ শাহরিয়ার, ওনার ছোট ভাইপো। এবার আর চিনতে অসুবিধা হলো না রুদ্ধের। সে বাবার পারিবারিক ফটোগ্রাফে এনাকে দেখেছিল। এই লোকটাই তার বাবার চাচাতো ভাই, মানে রুদ্ধের ছোট চাচু। এই লোকটা। রুদ্ধের মনটা আনন্দে ভরে উঠল। যে সবসময় তার বাবা ফারদিন শাহরিয়ারের আদরের ছিল, সেই ব্যক্তিটি আজ তাদের সামনে। যাকে বাঁচাতেই আজ ফারদিন শাহরিয়ার তাদের ছেড়ে অনেক দূরে। রুদ্ধের ধ্যান ভাঙল লোকটির কথায়। বেশ, চলো তাহলে। বড় বাবাও তোমাদের দেখলে খুশি হবেন। বেশ ভালো মনের মানুষ আমার বড় বাবা, বলে সামনের লোকদের তাদের স্থানীয় ভাষায় কী যেন বলল। সকলে আস্তে আস্তে সরে গেল সামনে থেকে, আর তাদের যাওয়ার পথ করে দিয়ে যে যার কাজে চলে গেল। আর আমান শাহরিয়ার নামের লোকটি সহ সকলে আবার গাড়িতে চড়ে বসলো। তাদের সাথে করে গাড়ি নিয়ে এগিয়ে চলল শাহরিয়ার প্যালেসের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর তাদের গাড়ি এসে পৌঁছালো শাহরিয়ার প্যালেসের সামনে। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল বাড়িটার দিকে। রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয় এটা। পুরনো হলেও বেশ সুন্দর আর রাজকীয় ভাবটাই রয়ে গেছে এ বাড়ির। রুদ্ধের ছোট চাচা বলে উঠল, তোমরা কিছুক্ষণ দাঁড়াও, আমি আসছি ভেতর থেকে। কিছু মনে করো না বাবারা।
অহনা নির্দ্বিধায় উত্তর দিল, সমস্যা নেই আঙ্কেল, আপনি যেতে পারেন, ততক্ষণে আমরা এখানে আছি। আচ্ছা তাহলে, বলে উনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আর এদিকে রুদ্ধ অহনকে চোখের ইশারায় কিছু একটা বললেন। অহন আশ্বস্ত করল সব ঠিক হয়ে যাবে। তখন থেকে কেউ কোনো কথা বলেনি। রুদ্ধের ছোট চাচু বললেও সকলে শুধু হা হু আর কিছু টুকিটাকি উত্তর দিয়েছিল। অহন রুদ্ধের কাছে এসে চুপি চুপি বলল, দোস্ত, কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে, আর যেন ভুল না হয়, তাহলে সবটাই গঙ্গার জলে, বুঝেছিস? ইয়েস আই ক্যান। তবে তোরাও একটু সাবধানে থাকবি। মানে তন্নির সাথে বেশি রোমান্স করতে যাস না আবার। যদি ওরা দেখে তাহলে তোদের ধরে এখানে বিয়ে দিয়ে দিবে। আরে নো প্রবলেম, সেটাই তো চাইছি ভাই। সেটা হলে তো ভালোই হয়, একেবারে শ্বশুরবাড়িতে বাচ্চা পয়দার খবর নিয়ে যাব, বলে রুদ্রকে চোখ মেরে দিল অহন। বেচারি তন্নিও লজ্জা মাথা নিচু করে রইল, যেন সুযোগ পেলে মাটিতে গর্ত করে লুকিয়ে পড়বে এমন অবস্থা। আর অনিমা সুযোগ পেয়ে আরও লজ্জা দিচ্ছে তন্নিকে। রুদ্র হাসতে হাসতে জবাব দিল, আমি ওরে বাবাকে যেন সুখবর দিতে পারি একেবারে এখান থেকে বিয়ে করে নিয়ে গিয়ে। রুদ্রের কথা যেন বাস পড়ল অনিমার। কিসের সুখবর ভাইয়া? দাঁতে দাঁত চেপে বলে উঠল অনিমা। আমার বাবা হওয়ার। দেখি গ্রামের কোনো সুন্দরী মেয়ে পাই কি না, তাহলে একেবারে বিয়ে করে বাবা হওয়ার সুখবরটা বাবাইকে দিব, দাঁত কেলিয়ে বলে উঠল রুদ্ধ। এবার যেন হঠাৎ মাথায় যেন আগুন ধরে গেল অনিমার। যেন মুহূর্তেই হিতাহিত জ্ঞান লোপ পেল তার। সে এসে তার ভাইয়ার সামনে রুদ্ধের কলার চেপে ধরে বলে উঠল, আমাকে ছেড়ে অন্য মায়াকে বিয়ের কথা মাথায় আনছিস বেটা খাটাস? তুই শুধুই আমার। এই অনিমার অনিরুদ্ধ। রুদ্ধরা যেন অবাকের শেষ পর্যায়ে। অনিমা এমন বিহেভ যেন রুদ্ধের হজম হচ্ছে না। অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মাই গড, মিস অনিমা মেহরুবা, আপনি কি বললেন? সম্বিত ফিরে এলো অনিমার। কি বলল সে কিছুক্ষণ আগে? লজ্জায় নিজের মাথা চাপড় দিল। রুদ্ধ বিয়ে করবে, এতে নিজের কেন এত রাগ হচ্ছে সেটাই বুঝতে পারছে না অনিমা। দ্রুত কলার ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল অনিমা। সবাই যেন আজ নতুন অনিমাকে দেখছে। অহন মনে মনে খুশি হলো, অবশেষে তার বোনও তার প্রাপ্ত মানুষটির দিকে এগোচ্ছে। সকলের ভাবনার মাঝে আগমন ঘটল রুদ্ধের ছোট চাচা আর একজন ষাটোর্ধ্ব বয়স্ক মানুষের। পেছনে আরও কয়েকজন মহিলা। সকলকে চিনতে একটুও কষ্ট হলেও ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তিটিকে চিনতে অসুবিধা হলো না রুদ্ধের। এই সে কাঙ্ক্ষিত মানুষটি। অস্ফুট সুরে বলে উঠল, দাদুই।